আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আবার আসলাম আপনাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস নিয়ে। হিসাবের বইসমূহের সাধারণ জাবেদা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করতেছিলাম। জাবেদাটা ছিল এরকম, ক্রয় সংক্রান্ত জাবেদা ছিল। আজকে আমরা আলোচনা করব বিক্রয় সংক্রান্ত জাবেদা। আশা করি সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন এবং বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি মোহাম্মদ শাহনেওয়াজ, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আসেন, বিক্রয় সংক্রান্ত জাবেদা। যেভাবে আমরা ক্রয় সংক্রান্ত জাবেদাটা শিখেছিলাম যে ক্রয় সর্বোচ্চ 4 ভাবে করা সম্ভব, ঠিক তেমনি বিক্রয়টাও সেই একই রকম করে 4 ভাবেই করতে হয়। বিক্রয় নগদে করা যায়, বিক্রয়টা চেকের মাধ্যমে করা যাবে, বিক্রয় বাকিতে করা যায়, আর বিক্রয় বিলের মাধ্যমে করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রয় সবসময় ডেবিট ছিল, আর যে মাধ্যমে ক্রয়গুলো করা যাবে সেই মাধ্যমগুলোর নাম হচ্ছে ক্রেডিট হয়। ঠিক তেমনি বিক্রয়ের বেলায় হচ্ছে যে মাধ্যমগুলোতে আমরা বিক্রি করব সেই মাধ্যমগুলো হবে সবগুলো ডেবিট এবং বিক্রয় হবে সবসময় ক্রেডিট। আসেন আমরা লিখি বিক্রয় ক্রেডিট। আর এই যে মাধ্যমগুলো আছে সকল মাধ্যমগুলো হচ্ছে ডেবিট হবে। আসলে আমরা একটু শিখি। যদি দেখেন এখানে একটু, নগদে পণ্য বিক্রি করা হলো 10,000 টাকা। তা নগদে পণ্য যদি বিক্রি করে, দেখেন বিক্রয় নগদে করেছে, তো বিক্রয় নগদে করে থাকলে আমাদের জাবেদার হচ্ছে এই মাধ্যম হচ্ছে নগদ। তাহলে আমাদের হবে কি, নগদে যদি বিক্রি করে থাকে নগদান হিসাব হবে ডেবিট, নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব হবে ক্রেডিট। সবাই কি বুঝতে পারলেন? নগদে পণ্য বিক্রি করা হলো 10,000 টাকা, তাহলে এটা জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট। কারণ যে মাধ্যমগুলা এখানে আমরা বিক্রয় 4টা মাধ্যমে করা যায়, বিক্রয় যদি 4 মাধ্যমে যেই মাধ্যমগুলোতে করা হবে সেই মাধ্যমগুলোর নাম হবে ডেবিট, আর বিক্রয় সবসময় ক্রেডিট হবে। তাহলে আমাদের এখানে কি নগদ যদি লেখা থাকে, এটা হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় নগদান হিসাব। নগদান হিসাব কি হবে? নগদান হিসাব সবসময় ডেবিট হবে, আর বিক্রয় হিসাব হবে ক্রেডিট। ঠিক তেমনি দেখেন এখানে শুধু লেখা আছে পণ্য বিক্রয়, নগদে লেখা আছে নাকি চেকে না বাকিতে না বিলের মাধ্যমে, কোনো কিছু বলা নাই। তাই হিসাব বিজ্ঞানের ভাষায় যদি কোনো 4টা মাধ্যমের কোনো মাধ্যমই বলা না থাকে তাহলে আমাদের ধরে নিতে এটা নগদে। তা ঠিক তেমনি একই জিনিস, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব হবে ক্রেডিট। ঠিক তেমনি 3 নম্বর পয়েন্টটাতে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 9,000 টাকা। দেখি আসেন আমরা এখানে মাধ্যমটা কি চেক, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 9,000 টাকা। তাহলে চেক যদি হয়ে থাকে আমাদের হিসাব বিজ্ঞানে চলে আসে ব্যাংক হিসাব। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 9,000 টাকা, তাহলে আমাদের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আবার দেখেন 4 নম্বর পয়েন্টে লিখছি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় 12,000 টাকা। তা আধুনিক যুগে চেক থেকে কার্ডটাকে ইউজ করা হয় বেশি। কোনো কিছু কার্ডের মাধ্যমে আমরা ইদানিং আধুনিক জগতে এসে যে কার্ডের মাধ্যমে পণ্য কেনা বেচা হয় বেশি। কোথাও রেস্টুরেন্টে আমরা বসলাম, খাওয়া দাওয়ার পর বিলটা কার্ডে দেওয়া হয়। তা এখন কার্ড মানেও কিন্তু এই চেকটাকেই ধরা হয়। তা কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করলে 12,000 টাকা যদি হয়েছে এখানে, তা আসলে আমাদের কি তার ধরবো চেক। তা চেক হলে ব্যাংক হিসাব হবে ডেবিট, বিক্রয় হিসাব হবে ক্রেডিট। ঠিক আছে? তারপর আসেন 5 নম্বর পয়েন্ট, বাকিতে পণ্য বিক্রয় 5,000 টাকা। তা বাকিতে পণ্য বিক্রয় যদি করে, আসেন দেখি 3 নম্বর পয়েন্ট বাকি। বাকি যদি হয়ে থাকে, বাকিতে পণ্য বিক্রয় হবে এখানে দেনাদার হিসাব হবে অথবা প্রাপ্য হিসাব হবে, যে কোনো একটা লিখলেই হবে এখানে আমাদের। বাকিতে পণ্য বিক্রয় 5,000 টাকা, তাই কোন ফর্মেট আসলো? বিক্রয় বাকিতে। তা বাকি হলে দেনাদার হিসাব হয় অথবা প্রাপ্য হিসাব হয়। তো জাবেদা হবে আমাদের প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর দেখেন
সালামের নিকট পণ্য বিক্রয়, এখানে একটা মানুষের নাম দেওয়া আছে, ব্যক্তির নাম দেওয়া আছে, নগদ কথা লেখা নাই, চেকের কথাও লেখা নাই, বাকি শব্দটাও এখানে উল্লেখ নাই। কিন্তু মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে আর তখন যদি নগদ কথাটা উল্লেখ না থাকে বা চেকের কথাটা উল্লেখ না থাকে, তাহলে আমাদের মনে করতে হবে এটা বাকিতে হয়েছে। তাহলে আমার এটাও 6 নম্বর পয়েন্টটাতে দেখেন, সালামের নিকট পণ্য বিক্রয় 8,000 টাকা, এটা অবশ্যই বাকিতে হয়েছে। তাহলে বাকিতে হইলে আমাদের কি আসে, সেই একই কথা, বাকিতে পণ্য বিক্রি করলে দেনাদার অথবা প্রাপ্য হিসাব। তা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। 7 নম্বর পয়েন্টে দেখি, বিলের মাধ্যমে পণ্য বিক্রয় 9,000 টাকা। বিলের মাধ্যমে যদি পণ্য বিক্রি করে, আসেন বিল দেখি কোথায় আছে আমাদের এখানে, বিল এই যে। তা বিল যদি হয় তাহলে বিল এটা হবে প্রাপ্য বিল, প্রাপ্য বিল হিসাব হবে। তো বিল যদি কখনো বিক্রয়ের সময় যখন বিলটা হবে তখন সেটার নাম কি হবে, প্রাপ্য বিল হিসাব। তাহলে আমাদের সিস্টেমটা কীভাবে আসলো, প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, তারপর আসেন আমরা 8 নম্বর একটু পরে করি, 9 নম্বর পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি, পুরাতন আসবাবপত্র বিক্রয়। এতক্ষণ আমরা 1 থেকে 7 পর্যন্ত দেখলাম সবগুলো পণ্য বিক্রয় লেখা আছে, কিন্তু এখন 9 নম্বর পয়েন্টে আসার পর দেখা গেল যে পুরাতন আসবাবপত্র বিক্রয়। পুরাতনটা বেশি উল্লেখযোগ্য না, মনে করেন আসবাবপত্র বিক্রয় লেখা আছে, তাই দেখতে হবে যে এটা কি আমার পণ্য কিনা। যেই উদ্দীপক থাকবে আমাদের, ওই উদ্দীপকটার মধ্যে দেখতে হবে ওই লোকটার বা যে নামটা কোম্পানিটা দেওয়া থাকবে, সেই কোম্পানিটার ব্যবসাটা কি, সে কিসের ব্যবসা করে। যদি দেখা যায় সে ফার্নিচারের ব্যবসা করে, আসবাবপত্রের ব্যবসা করে, তাহলে তার এই আসবাবপত্রটা হচ্ছে তার পণ্য। কিন্তু সে যদি স্টেশনারির ব্যবসা করে, মণিহারির ব্যবসা করে, আর তখন যদি লেখা থাকে এটা আসবাবপত্র বিক্রয়, তার মানে এটা তার পণ্য নয়। যদি মনে রাখতে হবে যে পণ্য হইলেই শুধু বিক্রি হবে। যখন পণ্য হবে, যে লোকটা মাছ বিক্রি করে, মাছের ব্যবসা, সে মাছ বিক্রি করলে কি হবে, তার পণ্য মাছ। সে যদি এখন ডাল চাউল বিক্রি করে, তা সেটা পণ্য নয়। আবার আমি যখন একটা মণিহারির দোকানে যাব, লাইব্রেরিতে যাব, ওখানে কি বিক্রি করে, বই, খাতা, কলম, স্কেল, পেন্সিল, ক্যালকুলেটর, এইগুলো বিক্রি করে। তা সে যদি এখন একটা আসবাবপত্র বিক্রি করে, তখন কি তার এটা পণ্য হবে? পণ্য না। যদি পণ্য না হয় তাহলে আমাদের কিন্তু এই সিস্টেমে জাবেদাটা হবে না। তখন কি হবে, যে আসবাবপত্র বিক্রয় 4,000 টাকা এখানে হবে, কারণ এখানে নগদও লেখা নাই, বাকিও লেখা নেই, কিন্তু তার নগদে হয়েছে, তার নগদান হিসাব হবে ডেবিট, কিন্তু বিক্রয় হিসাবটা ক্রেডিট হবে না। যদি তার পণ্য হয়ে থাকে তখনই বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আর যদি পণ্য না হয়ে অন্য কোনো কিছু বিক্রি করে থাকে, তাহলে ওই অন্য কোনো কিছুর নামটা হবে ক্রেডিট। যেমন এখানে লিখছে আসবাবপত্র বিক্রয় 4,000 টাকা, ধরলাম এটা তার পণ্য নয়, সে অন্য কোনো কিছুর বিজনেস করে, সে এখন কি বিক্রি করলো, আসবাবপত্র। তাহলে আমাদের নগদে বিক্রি করার কারণে নগদান হিসাব হচ্ছে ডেবিট, আর এই বিক্রয় হবে না, এখানে হবে আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনে রাখবা যে যেই জিনিসের বিজনেস করবে, ওই জিনিসটা যদি সে বিক্রি করে তাহলেই বিক্রয় হিসাব ক্রেডিট হবে, আর অন্যথায় যে জিনিসটা বিক্রি করবে ওই জিনিসের নামটা হবে ক্রেডিট। ঠিক আছে, আসলে তারপরে দেখি এই এতক্ষণ যে আমরা 1 থেকে 9 পর্যন্ত পড়লাম, সবগুলো কিন্তু আলাদা আলাদা করে আমরা শিখলাম যে কখনো একটা ব্যক্তি নগদে পণ্য বিক্রি করতেছে, কখনো চেকের মধ্যে পণ্য বিক্রি করতেছে, কখনো বাকিতে পণ্য বিক্রি করতেছে, আবার কখনো দেখলাম যে বিলের মাধ্যমে পণ্য বিক্রি করতেছে। আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু পৃথক পৃথকভাবে শিখে নিলাম যে পণ্য বিক্রয় 4 ভাবে করা যায়, প্রতিটার ভাবে কীভাবে জাবেদাগুলো হয়। এখন আসো আমরা 10 নম্বর পয়েন্টের দিকে একটু দেখি। পণ্য বিক্রয় 40,000 টাকা, যার মধ্যে নগদে 10,000 টাকা, চেকে 10,000 টাকা, বাকিতে 10,000 টাকা এবং বিলে 10,000 টাকা পাওয়া গেল। এতক্ষণ যে আমরা 4 ভাবে পণ্য বিক্রি করা সম্ভব, সেই 4 ভাবে জিনিসটা কিন্তু একসাথে লেখা আছে। আমরা এতক্ষণ 1 থেকে এই 8 নম্বর পয়েন্টটা বাদ দিলে 9 পর্যন্ত যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে আপনাদেরকে শেখানো হয়েছে। যে
নগদে পণ্য বিক্রি করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি চেকের মাধ্যমে পণ্য বিক্রি করে তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি বাকিতে পণ্য বিক্রি করে তাহলে দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি বিলের মাধ্যমে পণ্য বিক্রি করে প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আসলে আমরা একসাথে অঙ্কটা করি। একসাথে করলে কী হয়, পণ্য বিক্রয়, তা বিক্রয়তে সবসময় ক্রেডিট। তা কী কী মাধ্যমে পণ্য বিক্রি করলো, এখন নগদে পণ্য বিক্রি করছে, চেকে পণ্য বিক্রি করছে, বাকিতে পণ্য বিক্রি করলো, বিলের মধ্যে পণ্য বিক্রি করলো। দেখো তাহলে এখানে চারভাবেই করা হয়েছে, আর পরীক্ষায় কিন্তু এইগুলোই আসে। পরীক্ষায় এইভাবেই প্রশ্নগুলো থাকে, মানে একসাথে একটু প্যাঁচ লাগাই দেওয়ার মতো কথা বলে আর কি। তা দেখি আমরা এই জাবেদাটা একটু করে দিই। এখানে যদি নগদে পণ্য বিক্রি করে আমাদের জাবেদাটা কি হয়, নগদান হিসাব ডেবিট। আবার যদি চেকে পণ্য, মানে যেই মাধ্যমে পণ্যগুলো বিক্রি করবে সবগুলো মাধ্যম বলেছি কি আমি, সবগুলো মাধ্যম হচ্ছে ডেবিট হবে। তো সবগুলো মাধ্যম যদি ডেবিট হয় তাহলে আমাদের নগদে পণ্য বিক্রি করলো নগদান ডেবিট, চেকে পণ্য বিক্রি করলো তাহলে হবে ব্যাংক হিসাব ডেবিট। তারপরে বাকিতে পণ্য বিক্রি করেছে তাহলে হবে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট। তারপরে বিলের মধ্যে পণ্য বিক্রি করছে, বিল হলে হবে এখানে প্রাপ্য বিল হিসাব ডেবিট হবে। এই যতগুলো মাধ্যমে পণ্য বিক্রি করে থাকে সবগুলো মাধ্যম আমাদের ডেবিট হচ্ছে। এখন সর্বশেষ কি, ক্রেডিট হচ্ছে আমাদের বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। দেখে আসো আমরা টাকাটা লিখি। আমাদের টোটাল পণ্য বিক্রি করেছে 40,000 টাকা, তাহলে আমরা এখানে 40,000 টাকা ক্রেডিট করে দিচ্ছি। তারপরে যার মধ্যে নগদে 10,000, তাহলে আমরা নগদান হিসাব 10,000 টাকা, চেকে 10,000, ব্যাংক হিসাব 10,000 টাকা, বাকিতে 10,000, প্রাপ্য হিসাব 10,000, বিলে 10,000 টাকা, প্রাপ্য বিল হিসাব 10,000 টাকা। সবগুলো একত্রে করলে বিক্রয় হিসাব ক্রেডিট 40,000 টাকা, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দরা। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটা 8 নাম্বার, কারণ এটা আমি একটু পরে করতে চাই, কারণ এটা একটু ভ্যাট সহ পণ্য বিক্রয় 11,500 টাকা। ভ্যাট সহ অনেকেই, আমি গত ক্রয় সংক্রান্ত জাবেদার বেলাও এইটাই আমরা করেছিলাম, দেখিয়েছিলাম যে ভ্যাট সহ পণ্য ক্রয় ছিল। তখন বলেছিলাম কি, ক্রয় যেহেতু সবসময় ডেবিট হয় তা ভ্যাটটাও আমরা ডেবিট করতে হবে। ঠিক তেমনি আজকেও বলতেছি, ভ্যাট সহ পণ্য বিক্রয়, ভ্যাট সহ পণ্য বিক্রি করলে বিক্রয় ক্রেডিট। বিক্রয় কি, অলওয়েজ ক্রেডিট। বিক্রয় যদি ক্রেডিট হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে যে ভ্যাটটাও আমাদের ক্রেডিট করতে হবে। ক্রয় যখন ডেবিট হবে, ক্রয় ভ্যাটটাকে আমরা ডেবিট করতে হয়। বিক্রয় যখন ক্রেডিট হবে, বিক্রয় ভ্যাটটাও আমরা ক্রেডিট করতে হবে। আসলে জাবেদাটা করি। তা আমাদের এখানে নগদে, যেহেতু এখানে নগদ কথা লেখা নাই, শুধু লেখা আছে ভ্যাট সহ পণ্য বিক্রয়, অবশ্যই তাহলে সেটা নগদে হয়েছে। তা নগদে হয়ে থাকলে আমরা মাধ্যম হলো নগদ, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই যে আমাদের নগদে পণ্য বিক্রি করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন যেহেতু আমাদের ভ্যাট সহ আছে তাহলে আমাদের এখানে কি লিখব, ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। যখন এটা ক্রয়ের সময় ছিল, ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার যখন এটা বিক্রয়ের বেলায় আসলো, নগদান হিসাব ডেবিট, কারণ মাধ্যমগুলো ডেবিট হয় বিক্রয়ের সময়, তো মাধ্যম হলো নগদ, নগদান হিসাব ডেবিট। এখন পণ্য বিক্রি করার সময় যদি ভ্যাট থাকে, বিক্রয়টা যখন ক্রেডিট হবে, ভ্যাটটাও তখন আমাদের ক্রেডিট হবে। ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হবে। এখন আসলে আমরা টাকাটাই লিখি কীভাবে, নগদান হিসাব, এই পণ্য বিক্রি করছে 11,500 টাকা, তা ভ্যাট সহ, ওই আমরা গত ক্লাসে যেভাবে আমরা শিখেছিলাম ভ্যাট সহ, এখানে ভ্যাট কত পার্সেন্ট, ভ্যাট হচ্ছে 15%। তো ভ্যাট যদি 15% হয়ে থাকে আর সহ লেখার কারণে মনে রাখতে হবে যে এই 11,500 টাকার ভিতরেই আমাদের ভ্যাটটা অন্তর্ভুক্ত আছে।
তো ওই ভ্যাটের টাকাটা কত, সেই ভ্যাটের টাকাটা আমাদের বের করার সিস্টেম হচ্ছে কি যে 11,500 টাকা গুণন 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ, এই কাজটা করলে যেই টাকাটা আসবে ওই টাকাটা হচ্ছে আমাদের ভ্যাটের টাকা। তো এই টাকাটা এখানে ক্যালকুলেশন করে দেখতে পারো তোমরা সবাই যে এখানে 1,500 টাকা আসে। তা আমাদের ভ্যাট চলতি হিসাব বরাবর লিখে দেবো 1,500 টাকা। তো এই 11,500 টাকার মধ্যে যদি ভ্যাট চলে যায় 1,500 টাকা, তাহলে অবশ্যই অবশিষ্ট টাকাটা হচ্ছে 10,000 টাকা। আর তাহলে নগদ টাকা কত দিলাম? 11,500 টাকা। এই হলো আমাদের ভ্যাট সংক্রান্ত যে জাবেদার আছে এইটা। কিন্তু মনে রাখতে হবে যে ভ্যাট আমরা কখন হিসাব করব, আমরা ক্রয় জাবেদার সময় এই জিনিসটা বলি নাই। ভ্যাটটা আমরা কখন হিসাব করব এটা মনে রাখতে হবে যে আমি ভ্যাট ক্যালকুলেশন যে এখানে করলাম, কেন করলাম? এই পণ্য বিক্রয় যখন দেখবা যে কোনো প্রোডাক্ট আমি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে আসছে, বিক্রয়ের উদ্দেশ্যে আমি পণ্যটা কিনলাম, যে আমি পরবর্তীতে পণ্যটা বিক্রি করব, তখন আমাকে ভ্যাটটা ক্যালকুলেট করতে হবে। ক্রয়ের সময় করতে হবে এবং বিক্রি করার সময় ভ্যাটটা ক্যালকুলেট করতে হবে। কিন্তু আমি ব্যবহারের জন্য কোনো একটা সম্পত্তি কিনলাম আর ওইখানে ভ্যাটটা প্রদান করা আছে, তখন আর ভ্যাটটা হিসাব করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা আমি বিক্রি করব না। ক্রয়ের সময়ও আমি ভ্যাটটা কাউন্ট করব না, বিক্রি করার সময় আমি ভ্যাটটা কাউন্ট করব না। যেমন এখানে তার বিজনেস কিন্তু ব্যবসা ছিল না, এখানে যদি বলতো পুরাতন আসবাবপত্র কোনো ভ্যাট সহ বিক্রি করা হলো 4,000 টাকা, পুরাতন আসবাবপত্র ভ্যাট সহ বিক্রি করা হলো 4,000 টাকা, মানে এই 4,000 টাকার মধ্যে ভ্যাট আছে। কিন্তু এই ভ্যাটটা আমার হিসাব করার কোনো প্রয়োজন নাই। নর্মাল যে জাবেদাটা ছিল নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। যেমন আমি এখানে লিখতেছি এই ভ্যাট সহ মণিহারি ক্রয় 10,000 টাকা, ভ্যাট সহ মণিহারি ক্রয় 10,000 টাকা। তার মানে আমি তো এইখানে যেমন ভ্যাট সহ পণ্য ক্রয়, আচ্ছা ক্রয় লিখলাম, সমস্যা নেই, ক্রয় লিখি। ভ্যাট সহ পণ্য বিক্রয়, আমি এখানে ভ্যাটটা কাউন্ট করেছি। তাই এখন যদি এখানে ভ্যাট সহ মণিহারি ক্রয়, তাহলে আমার ভ্যাটটা কাউন্ট করা প্রয়োজন। কিন্তু তখন দেখতে হবে যে এই তার ব্যবসাটা কি মণিহারির কিনা। যদি মণিহারির হয়ে থাকে তখনই আমার ভ্যাট হিসাব করার প্রশ্ন আসবে, আমি ভ্যাট হিসাব করবো কিনা। তাই এখানে যদি লিখি দিই, আমরা যদি আসলে বিক্রয় সংক্রান্ত লিখতেছি, তা ভ্যাট সহ মণিহারি বিক্রয় 10,000 টাকা, কিন্তু আমার ব্যবসাটা মণিহারির না, ব্যবসাটা আমি অন্য কোনো কিছু বিজনেস করতেছি। যে একটা কনফেকশনের দোকান দিলাম, চাউল বিক্রি করি, ডাল বিক্রি করি, তো ওইখানে আমি যদি মণিহারি যদি আমার কোনো কিছু না হয়ে থাকে, বিক্রয়ের পণ্য না হয়ে থাকে, তাহলে আমার ভ্যাট হিসাব করার কোনো প্রয়োজন নাই। আমার এখানে জাবেদাটা কী হবে যে বিক্রি করছি, আমার জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট লিখতে পারবো না, কারণ এটা আমার পণ্য না। যদি আমার পণ্য হয়, তাহলে তখনই বিক্রয় আসবে, বিক্রয় যখন আসবে তখনই ভ্যাট আমাকে হিসাব করতে হবে। আর যখন এটা আমার পণ্য হবে না, আমার ব্যক্তিগত কোনো জিনিস বিক্রি করছি বা আমার এই ঘরে পড়ে আছে বা ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে আছে, দরকার নেই, এগুলো আমি বিক্রি করি না, তারপর আমি পুরাতন কোনো কিছু বিক্রি করে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে নগদান হিসাব ডেবিট, মণিহারি হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, মণিহারি হিসাব ক্রেডিট। আর যখন আমি বিক্রয় কথাটা লিখবো না, তখন আমার এখানে ভ্যাট হিসাব করার কোনো প্রশ্নই আসবে না। আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন আমার কথাটা। যে এইখানে যদি লিখে দিতাম যে ভ্যাট সহ আসবাবপত্র বিক্রয়, তা আমি জাবেদা করতাম নগদান হিসাব ডেবিট, লিখি নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এখানে ভ্যাট হিসাব করার কোনো প্রয়োজন নাই, কারণ কি এটা আমি যখন কিনেছি তখন পণ্যের উদ্দেশ্যে কিনে নেই। যদি পণ্য হয়, মনে রাখতে হবে, যদি এটা আমার পণ্য হয় তাহলে ক্রয় করার সময় ভ্যাট হিসাব করতে হবে এবং বিক্রি করার সময় আমাকে ভ্যাটটা হিসাব করতে হবে। আর যদি পণ্য না হয় অন্য কোনো কিছু জিনিস আমি ক্রয় করি ব্যবহারের জন্য, তখনও ভ্যাট হিসাব করার কোনো প্রয়োজন নাই। আর ওই জিনিসটা যদি আমার কাছে নষ্ট হয়ে যায় বা কোনো কারণে বিক্রি করে দিচ্ছি, তখনও ভ্যাট হিসাব করার কোনো প্রয়োজন নাই। আশা করি আপনারা এই দুইটা ক্লাসের মাধ্যমে
ক্রয় সংক্রান্ত জাবেদা এবং বিক্রয় সংক্রান্ত জাবেদা আপনারা আশা করি মোটামুটি বুঝতে পারছেন। বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাদের যে কলেজ কর্তৃক নির্ধারিত বই সেটা হচ্ছে কাজী মোকাররম হোসেনের বই। এই বইটা সংগ্রহ করে নিয়ে বাসায় প্র্যাকটিস, ওইখানে আমি যেভাবে পড়াচ্ছি এইভাবেই লেখা আছে, অধ্যায়টা বের করে দেখবেন ক্রয় সংক্রান্ত লেনদেন, বিক্রয় সংক্রান্ত লেনদেন এইভাবে লেখা আছে। আশা করি আপনারা এই জিনিসগুলোর প্র্যাকটিস যদি করে থাকেন তাহলে আশা করি ক্রয়ের সময় কোনো কিছুতে আটকাবেন না, বিক্রয়ের সময় কোনো কিছুতে আটকাবেন না আশা করি ইনশাল্লাহ। আর বাকি থাকলো কি খরচ সংক্রান্ত লেনদেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা খরচ সংক্রান্ত লেনদেন শিখব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।